রাত তখন প্রায় ১টা বাজে। গ্রামের নিস্তব্ধতায় চারদিক যেন ঘন কালো কালিতে ডুবে গেছে। মামির বাড়িটা ছিল গ্রামের একটু প্রান্তে। চারপাশে আম আর জামগাছের সারি, আর দূরে কোথাও শেয়ালের ডাক ভেসে আসছে। বিদ্যুৎ নেই, জেনারেটরও বন্ধ। হাতে ধরা টর্চের আলোটা ছোট্ট ঘরটার দেয়ালে কাঁপছে। আমি, রাহুল, প্রথমবারের মতো এমন নির্জন রাতে মামির বাড়িতে একা। মামা শহরে গেছেন কাজে, আর বাড়িতে শুধু আমি আর মামি। মামি অর্থাৎ শিউলি মামি ঘুমিয়ে আছেন পাশের ঘরে। তার মুখখানি ঘুমের মধ্যেও যেন চাঁদের আলোর মতো উজ্জ্বল। মাঝে মাঝে তার শ্বাসের হালকা শব্দ ভেসে আসছে, যেন কোনো নদীর কুলকুল ধ্বনি। আমি ঘরের এক কোণে বসে আছি, হাতে একটা পুরনো বই, কিন্তু মন বইয়ের পাতায় নেই। মন যেন বারবার পাশের ঘরের দিকে ছুটছে, যেখানে মামি ঘুমিয়ে আছেন। তার ঘুমন্ত মুখের দিকে তাকালে কেন জানি একটা অদ্ভুত টান অনুভব করি। আমি নিজেকে সামলানোর চেষ্টা করলাম। রাহুল, এটা কিন্তু ঠিক না, আমি নিজের মনে বললাম। কিন্তু রাতের নিস্তব্ধতা, অন্ধকার আর মামির সেই নরম শ্বাসের শব্দ আমার মনের ভেতর একটা অস্থিরতা জাগিয়ে তুলছিল। আমি উঠে দাঁড়ালাম, টর্চটা হাতে নিয়ে ঘরের বাইরে বারান্দায় গেলাম। বাইরে ঠান্ডা হাওয়া বইছে, কিন্তু আমার শরীর যেন গরম হয়ে উঠছে। বারান্দায় দাঁড়িয়ে আমি একটা সিগারেট ধরালাম। আলো আঁধারির মধ্যে ধোঁয়ার কুণ্ডলি উঠছে। হঠাৎ পেছন থেকে একটা মৃদু শব্দ শুনলাম। রাহুল, এত রাতে বাইরে কি করছিস? ঘুম আসছে না? মামির গলা। আমি চমকে ফিরে তাকালাম। মামি দরজার কাছে দাঁড়িয়ে, হালকা নীল রঙের একটা শাড়ি পরে। অন্ধকারে তার মুখের ঔজ্জ্বল্য আরও বেশি লাগছিল। শাড়ির আঁচলটা একটু এলোমেলো, চুলগুলো কাঁধের ওপর ছড়িয়ে। মামি, ঘুম ভেঙে গেল? আমি একটু ইতস্তত করে বললাম। সিগারেটটা লুকানোর চেষ্টা করলাম, কিন্তু তার চোখ সব দেখে ফেলেছে। হ্যাঁ, হঠাৎ ঘুমটা ভেঙে গেল। তুই বাইরে কি করছিস? ঘুম আসছে না? মামি একটু কাছে এসে দাঁড়ালেন। তার গলায় একটা মিষ্টি ভাব ছিল, যেন হালকা ঠাট্টার সুর। আমার বুকের ভেতর ধক করে উঠল। না মানে, ঘরে একটু গরম লাগছিল, আমি মাথা চুলকে বললাম। মামি হাসলেন। তার হাসিতে একটা দুষ্টুমির ছোঁয়া ছিল। গরম লাগছে এই শীতের রাতে? নাকি অন্য কিছু মাথায় ঘুরছে? তার কথায় আমি থতমত খেয়ে গেলাম। মামি কি আমার মনের অস্থিরতা বুঝে ফেলেছেন? না না, তেমন কিছু না, আমি তাড়াতাড়ি বললাম। কিন্তু মামি আরও এক পা কাছে এলেন। অন্ধকারে তার চোখ দুটো যেন জলজল করছে। তুই তো বড় হয়ে গেছিস রাহুল, এখন আর ছোট্ট ছেলেটা নেই, তাই না? তার গলায় একটা অদ্ভুত মাদকতা ছিল। আমি গলা শুকিয়ে যাওয়া অনুভব করলাম। মামি, তুমি ঘুমো, এত রাতে জেগে থাকলে শরীর খারাপ হবে, আমি কথা ঘোরানোর চেষ্টা করলাম। কিন্তু মামি হাসলেন। তার হাসিতে একটা রহস্য লুকিয়েছিল। আমার ঘুম তো ভেঙেই গেছে, তুইও তো জেগে আছিস। চল ভেতরে গিয়ে গল্প করি, এই অন্ধকারে একা থাকতে ভালো লাগে না, মামি বললেন। তার কথায় আমার মনের ভেতর আরেকটা ঢেউ উঠল। আমি কি এই রাতের নির্জনতায় মামির সঙ্গে গল্প করতে প্রস্তুত, নাকি এই গল্প আমাকে এমন কোথাও নিয়ে যাবে যেখান থেকে ফেরা কঠিন? আমরা ঘরে ফিরলাম। মামি একটা মোমবাতি জ্বালালেন। মোমবাতির আলোয় তার মুখখানি আরও রহস্যময় লাগছিল। আমি চেয়ারে বসলাম, আর মামি বিছানার এক কোণে বসলেন। তার শাড়ির আঁচলটা একটু খসে পড়ল, কিন্তু তিনি সেটা ঠিক করলেন না। আমি চোখ সরিয়ে নিলাম, কিন্তু মনটা যেন বারবার ওই দিকেই ছুটছে। তুই কি কখনো ভয় পাস রাহুল, এমন নির্জন রাতে? মামি হঠাৎ জিজ্ঞেস করলেন। তার গলায় একটা খেলা খেলা ভাব ছিল। ভয়? না মানে, কেন পাব? আমি হাসার চেষ্টা করলাম। কেন পাবি না? রাতের এই নিস্তব্ধতায় অনেক কিছু মনে আসে। কখনো কখনো এমন চিন্তা আসে যেগুলো দিনের আলোয় ভাবতেও ভয় লাগে, মামি বললেন। তার চোখে একটা দুষ্টু চমক খেলে গেল। আমার মনে হলো মামি যেন আমার মনের ভেতরটা পড়ে ফেলেছেন। তুমি কি ভয় পাও মামি? আমি প্রশ্নটা ফিরিয়ে দিলাম।
মামি হাসলেন। ভয় হয়তো, তবে কিছু ভয়ের মধ্যে একটা মজাও থাকে, তাই না? যেমন কিছু নিষিদ্ধ জিনিসের প্রতি টান অনুভব করা। তুই কি কখনো এমন টান অনুভব করিস? তার কথায় আমার হৃৎপিণ্ড যেন লাফিয়ে উঠল। এটা কি শুধুই গল্প, নাকি মামি ইচ্ছাকৃতভাবে আমার মন নিয়ে খেলছেন? আমি কিছু বলার আগেই মামি উঠে দাঁড়ালেন। চল একটু চা বানাই, এই রাতে চা খেতে ভালো লাগবে। তুইও আয়, রান্নাঘরে গিয়ে গল্প করি, বলে তিনি রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। আমি তার পেছন পেছন গেলাম, মনের ভেতর একটা অজানা উত্তেজনা নিয়ে। রান্নাঘরের মোমবাতির ক্ষীণ আলোয় মামির ছায়া দেয়ালে নাচছিল। চায়ের কেতলিতে জল ফুটছে, আর তার হালকা বুদবুদের শব্দ রাতের নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলছিল। শিউলি মামি চায়ের পাতা আর আদা মিশিয়ে চা তৈরি করছিলেন। তার প্রতিটি নড়াচড়ায় একটা অদ্ভুত লয় ছিল। আমি, রাহুল, রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে মামির দিকে তাকিয়েছিলাম। তার শাড়ির আঁচলটা এখনও একটু এলোমেলো, আর মোমবাতির আলোয় তার গায়ের হালকা ঝিলিক দেখে আমার মনের ভেতর একটা অস্থির ঢেউ উঠছিল। কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? মামি হঠাৎ আমার দিকে ফিরে তাকালেন। তার চোখে একটা দুষ্টু হাসি খেলে গেল। চায় কি দুধ দেব, নাকি তুই কালো চা পছন্দ করিস? তার কথার মধ্যে যেন একটা ইঙ্গিত লুকিয়েছিল, যেটা আমার মনকে আরও অস্থির করে তুলল। যেভাবে তুমি বানাও মামি, সেভাবেই ভালো লাগবে। আমি একটু হাসার চেষ্টা করলাম, কিন্তু গলায় একটা কাঁপুনি ছিল। মামি হাসলেন, তার হাসিতে যেন একটা গোপন আমন্ত্রণ ছিল। তুই তো বেশ ভালো কথা বলতে শিখেছিস রাহুল, মামি বললেন। তারপর চায়ের কাপ দুটো হাতে নিয়ে আমার দিকে এগিয়ে এলেন। এই নে, ধর, এই রাতে গরম চা মনটাকে একটু শান্ত করবে। তার হাত যখন আমার হাতের কাছে এলো, তার আঙুল আমার আঙুল ছুঁয়ে গেল। ইচ্ছাকৃত নাকি অনিচ্ছায় বুঝতে পারলাম না, কিন্তু সেই স্পর্শে আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমরা রান্নাঘরের ছোট্ট টেবিলে বসলাম। মোমবাতিটা আমাদের মাঝে জ্বলছিল, আর তার আলোয় মামির মুখখানি আরও রহস্যময় লাগছিল। তিনি চায়ের কাপে হালকা ফু দিয়ে একটা চুমুক দিলেন। তার ঠোঁটের কোণে একটা হালকা হাসি খেলে গেল। তোর মামা যখন বাড়িতে থাকে না, এই বাড়িটা যেন একটু বেশিই খালি লাগে, মামি বললেন। তার গলায় একটা নরম ভাব ছিল, কিন্তু কথার পেছনে যেন আর একটা গল্প লুকিয়েছিল। তুমি কি একা থাকতে ভয় পাও মামি? আমি জিজ্ঞেস করলাম তার চোখের দিকে তাকিয়ে। তার চোখে একটা গভীরতা ছিল, যেন সেখানে অনেক কথা লুকিয়ে আছে। ভয় হয়তো একটু, কিন্তু কখনো কখনো এই নির্জনতার মধ্যে একটা মজাও আছে, মামি বললেন। তারপর একটু ঝুঁকে আমার দিকে তাকালেন। তুই কি কখনো এমন কিছু করেছিস যেটা করা উচিত না, কিন্তু তবু মনে হয়েছে এই মুহূর্তে এটাই ঠিক? তার কথায় আমার বুকের ভেতর ধক করে উঠল। এটা কি শুধুই কথার খেলা, নাকি মামি আমার মনের অন্ধকার কোণে পৌঁছে গেছেন? মানে, কি ধরনের কাজ? আমি একটু তোতো করে বললাম। মামি হাসলেন, তার হাসিতে একটা দুষ্টু চমক ছিল। ওরে বাবা, এত ভয় পাচ্ছিস কেন? আমি তো শুধু গল্প করছি, মামি বললেন, কিন্তু তার চোখ বলছিল এটা শুধু গল্প নয়। তবে জানিস, রাতের এই সময়টা বড় অদ্ভুত। মনের ভেতর যেসব চিন্তা দিনের বেলায় লুকিয়ে থাকে, সেগুলো যেন হঠাৎ জেগে ওঠে। তুই কি কখনো এমন চিন্তা করিস? আমি কিছু বলার আগেই মামি উঠে দাঁড়ালেন। এই ঘরে বড্ড গরম, চল বাইরে বারান্দায় গিয়ে চা খাই, একটু হাওয়া লাগবে। তার কথায় আমি আর কিছু না ভেবে তার পেছন পেছন গেলাম। বারান্দায় গিয়ে দেখলাম রাত আরও গভীর হয়েছে। দূরে কোথাও একটা কুকুর ডাকছে, আর আম গাছের পাতায় হাওয়ার শব্দ। মামি বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালেন, তার শাড়ির আঁচল হাওয়ায় উড়ছে। আমি তার পাশে দাঁড়ালাম, চায়ের কাপ হাতে। তুই জানিস রাহুল, এই গ্রামের রাতগুলো কত গল্প লুকিয়ে রাখে? মামি হঠাৎ বললেন, তার গলায় একটা স্বপ্নীল ভাব ছিল। যখন আমি তোর বয়সী ছিলাম, তখন আমিও এমন রাতে বাইরে দাঁড়িয়ে অনেক কিছু ভাবতাম, কিছু স্বপ্ন, কিছু ইচ্ছে, যেগুলো কাউকে বলা যায় না। কি ধরনের ইচ্ছে? আমি জিজ্ঞেস করলাম। আমার গলায় একটা কৌতূহল মিশে গেল। মামি আমার দিকে ফিরলেন, তার চোখে একটা রহস্যময় চমক। এমন ইচ্ছা যেগুলো মনের গভীরে লুকিয়ে থাকে, যেগুলো রাতের এই অন্ধকারে আরও জোরে ধাক্কা দেয়। তারপর হঠাৎ হেসে উঠলেন। তুই বড্ড সিরিয়াস হয়ে যাচ্ছিস রাহুল, আমি তো শুধু মজা করছি। কিন্তু তার হাসিতে যেন একটা গোপন বার্তা ছিল, যেটা আমাকে আরও অস্থির করে তুলল। আমরা চা শেষ করলাম। মামি কাপটা রেলিংয়ে রেখে বললেন, এই রাতে বাড়ির পেছনে বাগানে গেলে মজা লাগে, চল একটু ঘুরে আসি। আমি একটু অবাক হলাম। এত রাতে বাগানে?
কিন্তু মামির কথায় যেন একটা টান ছিল যেটা আমাকে না বলতে দিল না। বাড়ির পেছনের বাগানটা ছোট কিন্তু ঘন। আম আর জাম গাছের ছায়ায় অন্ধকার আরও গাঢ়। মামি টর্চটা হাতে নিয়ে এগিয়ে গেলেন, আমি তার পেছন পেছন। হঠাৎ মামি থামলেন। শুন, কী শব্দ? তিনি ফিসফিস করে বললেন। আমি কান পেতে শুনলাম। দূরে কোথাও পাতার মর্মর শব্দ আর কিছু একটা হালকা পায়ের শব্দ। এটা কি শিয়াল? আমি ফিসফিস করে বললাম। মামি হাসলেন। শিয়াল হতে পারে, কিন্তু এই রাতে আরও অনেক কিছু ঘটে রাহুল। তুই কি কখনো ভেবেছিস এই অন্ধকারে কত গোপন কথা লুকিয়ে থাকে? মামি আমার দিকে ঘুরলেন। টর্চের আলো তার মুখে পড়ল, আর তার চোখ দুটো যেন আমার মনের ভেতর পর্যন্ত পৌঁছে গেল। মামি, তুমি যেন কিছু একটা লুকোচ্ছ। আমি হালকা হেসে বললাম, কিন্তু আমার গলায় একটা উত্তেজনা ছিল। লুকোচ্ছি? মামি ভ্রু তুললেন। হয়তো, কিন্তু তুইও তো কিছু লুকোচ্ছিস, তাই না? তার কথায় আমার মুখ গরম হয়ে গেল। মামি কি সত্যি আমার মনের কথা বুঝে ফেলেছেন, নাকি এটা তার খেলা? হঠাৎ টর্চের আলো নিভে গেল। চারিদিক ঘন অন্ধকার। আমি চমকে উঠলাম। মামি, টর্চটা! আমি বলতে গেলাম, কিন্তু মামি আমার হাত ধরে ফিসফিস করে বললেন, চুপ, শোন। তার হাতের স্পর্শে আমার শরীরে আবার সেই বিদ্যুৎ খেলে গেল। অন্ধকারে আমি তার উপস্থিতি আরও তীব্রভাবে অনুভব করছিলাম। কি শুনব? আমি ফিসফিস করে বললাম। রাতের কথা, মামি বললেন। তার গলায় একটা মাদকতা ছিল। এই অন্ধকারে সবকিছু যেন জীবন্ত হয়ে ওঠে। তুই কি কখনো এমন কিছু অনুভব করিস যেটা তোকে টানে, কিন্তু তুই জানিস না কেন? আমার মনের ভেতর একটা ঝড় উঠল। মামির কথা, তার স্পর্শ, তার উপস্থিতি সবকিছু যেন আমাকে একটা অজানা পথে টেনে নিয়ে যাচ্ছে। এই রাত কি আমাদের মধ্যে কোনো গোপন দরজা খুলে দেবে, নাকি এটা শুধুই রাতের মায়া? অন্ধকারে মামির হাতে স্পর্শ আমার হাতে যেন একটা অদৃশ্য শেকল হয়ে বেঁধে ফেলেছিল। টর্চটা নিভে যাওয়ায় বাগানের ঘন ছায়ায় আমরা দুজন যেন একটা অদ্ভুত জগতে ঢুকে পড়েছি। শিউলি মামির শ্বাসের শব্দ আমার কানের কাছে স্পষ্ট, আর তার শরীরের হালকা গন্ধ যেন কোনো ফুলের সুবাস মিশে আছে তার শাড়ির কাপড়ে, আমার মাথা ঘুরিয়ে দিচ্ছিল। আমি, রাহুল, নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম, কিন্তু এই রাত, এই নির্জনতা আর মামির উপস্থিতি আমার মনের সব বাঁধ ভেঙে দিচ্ছিল। মামি, টর্চটা কি ঠিক হবে? আমি ফিসফিস করে বললাম। কথা বলেই উত্তেজনা কমানোর চেষ্টা করলাম, কিন্তু মামি আমার হাত আরও শক্ত করে ধরলেন। টর্চের কি দরকার রাহুল? এই অন্ধকারে চোখ সয়ে গেলে সব দেখা যায়, মামি ফিসফিস করে বললেন। তার গলায় একটা মিষ্টি মাদকতা ছিল, যেন তিনি আমাকে কোনো গোপন খেলায় টেনে নিয়ে যাচ্ছেন। তুই কি ভয় পাচ্ছিস? তার কথায় একটা দুষ্টু হাসি মিশেছিল। ভয়? না, মানে। আমু কথা জড়িয়ে গেল। আমার মন বলছিল, ভয় নয়, এটা অন্য কিছু, একটা টান, একটা অজানা আকর্ষণ যেটা আমাকে মামির আরও কাছে টেনে নিচ্ছিল। অন্ধকারে আমি তার মুখ দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তার শরীরের উষ্ণতা আমার পাশে স্পষ্ট অনুভূত হচ্ছিল। চল, বাগানের আরেকটু ভেতরে যাই, মামি বললেন। আমার হাত ছাড়লেন না। আমি তার পেছন পেছন এগিয়ে গেলাম। গাছের পাতার মধ্যে দিয়ে হাওয়া বইছিল, আর দূরে কোথাও একটা পাখির ডাক ভেসে এলো। মামি একটা বড় আম গাছের নিচে থামলেন। এখানে বস, তিনি বললেন, আর মাটিতে বসে পড়লেন। আমিও তার পাশে বসলাম। আমাদের কাঁধ প্রায় ছুঁয়ে যাচ্ছিল। এই জায়গাটা আমার খুব পছন্দ, মামি বললেন। তার গলায় একটা স্বপ্নীল ভাব। যখন তোর মামা বাড়িতে থাকে না, আমি মাঝে মাঝে এখানে এসে বসি। এই অন্ধকার, এই নিস্তব্ধতা, এ যেন আমাকে কিছু বলতে চায়। তার কথার মধ্যে একটা গভীরতা ছিল, যেন তিনি আমাকে তার মনের কোনো গোপন কোণে ঢুকতে দিচ্ছেন। কি বলতে চাই? আমি জিজ্ঞেস করলাম। আমার গলায় কৌতূহল আর উত্তেজনা মিশে গেল। মামি আমার দিকে একটু ঝুঁকলেন, তার শ্বাস আমার গালে লাগল। কিছু গোপন কথা, কিছু ইচ্ছে যেগুলো দিনের আলোয় লুকিয়ে থাকে। তুই কি কখনো এমন ইচ্ছে অনুভব করিস, যেগুলো মনের গভীরে লুকিয়ে থাকে, কিন্তু রাতের এই সময় যেন জেগে ওঠে? তার কথায় আমার হৃৎপিণ্ড যেন লাফিয়ে উঠল। মামি কি আমার মনের কথা পড়ে ফেলেছেন, নাকি তিনি ইচ্ছেকৃতভাবে আমাকে এই খেলায় জড়াচ্ছেন? মামি, তুমি যেন কিছু একটা বলতে চাইছ, কিন্তু সরাসরি বলছ না, আমি বললাম, আমার গলায় একটা হালকা হাসি মিশিয়ে। মামি হেসে উঠলেন। তার হাসিতে একটা দুষ্টু চমক ছিল। তুই তো বেশ বুঝতে শিখেছিস রাহুল, কিন্তু কিছু কথা তো সরাসরি বলা যায় না, সেগুলো বুঝে নিতে হয়। তুই কি বুঝতে পারিস
এই রাত আমাদের কি বলছে? তার কথায় আমার মনের ভেতর একটা ঝড় উঠল। আমি কি সত্যি বুঝতে পারছি, নাকি এটা শুধুই আমার মনের কল্পনা? হঠাৎ মামি আমার হাতের উপর তার হাত রাখলেন। তার হাতের উষ্ণতা আমার শরীরে ছড়িয়ে পড়ল। তুই জানিস রাহুল, এই বয়সে এসে মাঝে মাঝে মনে হয় জীবনটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। কিছু ইচ্ছে, কিছু স্বপ্ন, সেগুলো যেন হাতের নাগালের বাইরে চলে যায়। তুই কি কখনো এমন অনুভব করিস? তার চোখে একটা গভীর তৃষ্ণা ছিল, যেন তিনি আমার কাছে কিছু খুঁজছেন। হয়তো, আমি বললাম, আমার গলা শুকিয়ে আসছিল। কিন্তু মামি, তুমি তো এখনো অনেক তরুণ, তোমার স্বপ্নগুলো তো এখনো পূরণ হতে পারে। আমার কথায় মামি হাসলেন, কিন্তু এবার তার হাসিতে একটা বিষাদ মিশেছিল। তরুণ হয়তো, কিন্তু কিছু স্বপ্ন আছে যেগুলো শুধু নির্জন রাতে জেগে ওঠে। তুই কি কখনো এমন কিছু চেয়েছিস যেটা পাওয়া উচিত না, কিন্তু তবু মনটা ছটপট করে? তার কথায় আমার মনের ভেতর একটা আগুন জ্বলে উঠল। মামি কি ইচ্ছেকৃতভাবে আমাকে এই পথে টেনে নিচ্ছেন, নাকি এটা শুধুই রাতের মায়া? আমি কিছু বলার আগেই মামি উঠে দাঁড়ালেন। চল, বাড়িতে ফিরি। এই বাগানে বেশিক্ষণ থাকলে মন আরও অস্থির হয়, তিনি বললেন। তার গলায় একটা হালকা হাসি। আমি তার পেছন পেছন বাড়ির দিকে এগিয়ে গেলাম, কিন্তু আমার মন বলছিল এই রাত এখনো শেষ হয়নি। মামি প্রতিটা কথা, প্রতিটা ইঙ্গিত যেন আমাকে একটা অজানা পথে টেনে নিয়ে যাচ্ছে। বাড়িতে ফিরে আমরা আবার রান্নাঘরে বসলাম। মামি আরেকটা মোমবাতি জ্বালালেন। তোর মামা যখন বাড়িতে থাকে না, আমার মাঝে মাঝে মনে হয় আমি যেন একটা খাঁচায় বন্দি, মামি হঠাৎ বললেন। তার কথায় আমি চমকে উঠলাম। এটা কি তার মনের কথা, নাকি আমাকে আরও কিছু বোঝানোর চেষ্টা করছেন? খাঁচা মানে? আমি জিজ্ঞেস করলাম। মামি আমার দিকে তাকালেন, তার চোখে একটা অদ্ভুত আলো। জীবনের কিছু নিয়ম, কিছু বাঁধন, সেগুলো মাঝে মাঝে ভাঙতে ইচ্ছে করে। তুই কি কখনো এমন কিছু ভেঙে ফেলতে চেয়েছিস রাহুল? তার কথায় আমার মনের ভেতর একটা যুদ্ধ শুরু হলো। আমি কি সত্যি এই পথে এগোতে চাই, নাকি এটা শুধুই রাতের খেলা? হঠাৎ বাইরে একটা শব্দ হলো, যেন কেউ দরজায় টোকা দিল। আমরা দুজনেই চমকে উঠলাম। কে এত রাতে? আমি ফিসফিস করে বললাম। মামি আমার দিকে তাকালেন, তার চোখে একটা অদ্ভুত চমক। কে জানে, হয়তো রাতের কোনো অতিথি, মামি বললেন। তার গলায় একটা দুষ্টু হাসি। চল দেখি কে এসেছে। তিনি উঠে দাঁড়ালেন, আর আমি তার পেছন পেছন দরজার দিকে এগিয়ে গেলাম। আমার মন বলছিল এই রাত আরও কত রহস্য লুকিয়ে রেখেছে। দরজার টোকার শব্দে আমার বুকের ভেতর ধক করে উঠল। এত রাতে এই নির্জন গ্রামের বাড়িতে কে আসতে পারে? শিউলিমামি চোখে একটা দুষ্টু চমক খেলে গেল, যেন তিনি এই অপ্রত্যাশিত মুহূর্তটাকেও একটা খেলায় পরিণত করতে চান। আমি, রাহুল, তার পেছন পেছন দরজার দিকে এগিয়ে গেলাম। মনের ভেতর একটা অজানা উত্তেজনা আর কৌতূহল মিশে ঘুরপাক খাচ্ছিল। রাতের এই গভীরতায় মামির সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত যেন আমাকে একটা নিষিদ্ধ পথে টেনে নিয়ে যাচ্ছিল, আর এই টোকার শব্দ সেই পথে নতুন একটা মোড় যোগ করতে চলেছে। কে হতে পারে মামি? আমি ফিসফিস করে বললাম, গলায় একটা অস্থিরতা। মামি আমাদিকে থিলে তাকালেন, তার ঠোঁটে একটা রহস্যময় হাসি। কে জানে রাহুল, হয়তো রাতের কোনো অতিথি, নাকি শুধুই হাওয়ার খেলা। মামি বললেন, তার গলায় একটা মিষ্টি দুষ্টুমি। তিনি দরজার কাছে গিয়ে হালকা হাতে তালা খুললেন। আমি তার পাশে দাঁড়িয়ে মোমবাতির ক্ষীণ আলোয় চারদিকে তাকাচ্ছিলাম। দরজা খুলতেই একটা ঠান্ডা হাওয়া ঢুকে এলো, আর সঙ্গে একটা অদ্ভুত শব্দ, যেন কেউ দ্রুত পায়ে দূরে চলে গেল। কেউ নেই, মামি বললেন, কিন্তু তার গলায় একটা হালকা হাসি ছিল। হয়তো বাগানের কোনো প্রাণী। এই রাতে সবকিছুই যেন জীবন্ত হয়ে ওঠে। তিনি দরজা বন্ধ করে আমার দিকে ফিরলেন। মোমবাতির আলোয় তার মুখখানি আলো উজ্জ্বল লাগছিল, আর তার চোখে যেন একটা গোপন আমন্ত্রণ ঝিলিক দিচ্ছিল। মামি, তুমি যেন কিছু একটা লোকোচ্ছ, আমি বললাম, আমার গলায় একটা কৌতূহল মিশে গেল। এই রাত, তোমার কথা, সবকিছু যেন একটা খেলার মতো। মামি হাসলেন, তার হাসিতে একটা অদ্ভুত মায়া ছিল। খেলা? হয়তো। জীবনটা তো একটা খেলাই রাহুল, আর এই রাতে, এই নির্জনতায় সেই খেলা আরও মজার হয়ে ওঠে। তুই কি এই খেলায় যোগ দিতে চাস? তার কথায় আমার মনের ভেতর একটা ঝড় উঠল। এটা কি শুধুই কথার খেলা, নাকি মামি আমাকে একটা নিষিদ্ধ সীমানার দিকে টেনে নিচ্ছেন? আমরা আবার রান্নাঘরে ফিরে এলাম। মামি মোমবাতিটা টেবিলে রাখলেন, আর তারপর আমার দিকে তাকালেন। তুই জানিস রাহুল, এই বাড়িতে অনেক গল্প লুকিয়ে আছে। কিছু গল্প আমি কাউকে বলিনি, কিন্তু আজ রাতে তোর সঙ্গে মনে হচ্ছে কিছু গল্প বলা যায়। তার কথায় আমার কৌতূহল আরও বেড়ে গেল।
কি গল্প? আমি জিজ্ঞেস করলাম। আমার গলা একটু কেঁপে উঠল। মামি একটু ঝুঁকে আমার দিকে এলেন। তার শাড়ির আঁচল হালকা খসে পড়ল, কিন্তু তিনি সেটা ঠিক করলেন না। মোমবাতির আলোয় তার গায়ের হালকা ঝিলিক আমার চোখে পড়ল। আমি চোখ সরিয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু মনটা যেন বারবার ফিরে যাচ্ছিল। এমন গল্প যেগুলো রাতের অন্ধকারে জন্ম নেয়। যখন আমি তোর বয়সী ছিলাম, তখন আমারও অনেক স্বপ্ন ছিল। কিছু স্বপ্ন এত তীব্র ছিল যে মনে হতো সেগুলোর জন্য সবকিছু ছেড়ে দেওয়া যায়। তুই কি কখনো এমন স্বপ্ন দেখিস? মামির কথায় আমার মনের ভেতর একটা অস্থিরতা জেগে উঠল। তিনি কি আমার মনের গভীরে লুকানো সেই ইচ্ছাগুলোর কথা বলছেন? হয়তো, আমি বললাম। আমার গলা শুকিয়ে আসছিল। কিন্তু মামি, তুমি যেন আমাকে কিছু বোঝাতে চাইছ। সরাসরি বলো না কেন? আমার কথায় মামি হাসলেন। তার হাসিতে একটা দুষ্টু রহস্য ছিল। সরাসরি বললে তো খেলাটা নষ্ট হয়ে যায় রাহুল, মামি বললেন। কিছু কথা বুঝে নিতে হয়। তুই কি বুঝতে পারছিস এই রাত আমাদের কি বলতে চাইছে? তার কথায় আমার হৃৎপিণ্ড যেন লাফিয়ে উঠল। আমি কি সত্যি বুঝতে পারছি, নাকি এটা শুধুই আমার মনের কল্পনা? হঠাৎ মামি উঠে দাঁড়ালেন। এই ঘরে বড্ড গরম, চল বাইরে বারান্দায় যাই, একটু হাওয়া লাগবে। তিনি মোমবাতিটা হাতে নিয়ে বারান্দার দিকে এগিয়ে গেলেন। আমি তার পেছন পেছন গেলাম, মনের ভেতর একটা অজানা টান নিয়ে। বারান্দায় দাঁড়িয়ে মামি মোমবাতিটা রেলিংয়ে রাখলেন। রাতের ঠান্ডা হাওয়ায় তার শাড়ির আঁচল উড়ছিল, আর তার চুলের গন্ধ আমার কাছে ভেসে আসছিল। তুই জানিস রাহুল, এই রাতে আমার মনে হয় যেন আমি আরেকজন মানুষ হয়ে যাই। দিনের বেলায় যে নিয়মগুলো আমাকে বেঁধে রাখে, রাতে যেন সেগুলো হারিয়ে যায়। তুই কি কখনো এমন অনুভব করিস? তার কথায় আমার মনের ভেতর একটা যুদ্ধ শুরু হলো। আমি কি এই রাতের মায়ায় ডুবে যাব, নাকি নিজেকে সামলে নেব? মামি, তুমি যেন আমাকে কোনো পরীক্ষায় ফেলছ, আমি বললাম, আমার গলায় একটা হালকা হাসি মিশিয়ে। মামি আমার দিকে ফিরলেন, তার চোখে একটা অদ্ভুত আলো। পরীক্ষা? হয়তো, কিন্তু এই পরীক্ষায় পাশ করার জন্য কোনো নিয়ম নেই রাহুল, শুধু মনের কথা শুনতে হয়। তারপর তিনি আমার আরও কাছে এলেন। তার শ্বাস আমার মুখে লাগছিল, আর আমার শরীরে যেন একটা আগুন জ্বলে উঠল। মামি, আমি কিছু বলতে গেলাম, কিন্তু আমার কথা শেষ হলো না। মামি আমার হাতের ওপর তার হাত রাখলেন। তার আঙুল আমার আঙুলের ফাঁকে ঢুকে গেল। চুপ, তিনি ফিসফিস করে বললেন। কিছু মুহূর্তকে শুধু অনুভব করতে হয়। আমার মন বলছিল এটা ভুল, কিন্তু আমার শরীর, আমার হৃৎপিণ্ড যেন মামির এই খেলায় হার মানতে চাইছিল। রাতের অন্ধকার, মোমবাতির ক্ষীণ আলো আর মামির সেই মাদকতাময় উপস্থিতি, সবকিছু যেন আমাকে একটা অজানা পথে টেনে নিয়ে যাচ্ছিল। হঠাৎ মামি হাসলেন, তার হাসিতে একটা হালকা বিজয়ের ছোঁয়া ছিল। তুই বড্ড ভালো ছেলে রাহুল, কিন্তু মাঝে মাঝে ভালো ছেলেদেরও একটু দুষ্টুমি করতে হয়, তাই না? তার কথায় আমার মুখ গরম হয়ে গেল। আমি কি এই দুষ্টুমির পথে এগিয়ে যাব, নাকি এই রাতের মায়া থেকে নিজেকে সরিয়ে নেব? হঠাৎ মামি পেছনে ফিরলেন। এই রাত প্রায় শেষ, কিন্তু এর গল্প কখনো শেষ হবে না রাহুল। তুই এই রাতের কথা মনে রাখবি তো? তার কথায় আমার মনের ভেতর একটা অদ্ভুত শান্তি এলো। হয়তো এই রাত আমাদের মধ্যে একটা গোপন বন্ধন তৈরি করেছে, যেটা কখনো ভাষায় প্রকাশ করা যাবে না। সকাল হলো, মামি তার স্বাভাবিক রূপে ফিরে গেলেন, যেন রাতের সেই রহস্যময় নারী কখনো ছিলেন না। আমিও বাড়ি ফিরে এলাম, কিন্তু মনের ভেতর সেই রাতের ফিসফিস বারবার ফিরে আসছিল। মামির চোখ, তার হাসি, তার স্পর্শ, সবকিছু যেন আমার সঙ্গে রয়ে গেল। আজকের গল্পটা এখানে শেষ। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। বাই।